আমি চোখের জল মুছে সিদ্ধান্ত নিলাম এভাবে কষ্ট পাবো না। রুদ্র স্যারের নিজের মুখ থেকে সবটা শুনবো। কেন করলো এমন? এর পিছনে শুধু কি আমার ভুল, নাকি কোনো সত্যি লুকিয়ে আছে? যতই যা হোক, এটা আমার সংসার, আমি গুছিয়ে রাখবো। আমার সংসারের যত্নে গড়া ভালোবাসার জিনিসগুলো। সংসার মানেই তো সংগ্রাম, সেখানে আমি কেন সংগ্রাম না করেই হেরে যাব? রুদ্র স্যার যা করেছে তার শাস্তি তিলে তিলে পাবে। আমি কেন কোনো কিছু না করে শাস্তি পাবো? হেরে যাওয়ার মেয়ে তো আমি না। ছোটবেলায় এত অত্যাচারের মধ্যে দিয়ে বড় হলাম, তখন তো কখনো বাবা আমাকে হেরে যাওয়ার গল্প শোনায়নি। তাহলে মনে মনে কেন এই কথাটা ঘুরপাক খাচ্ছে যে আমি সব কিছু ছেড়ে পালিয়ে যাই? নাকি সত্যিই ভালোবাসার কাছে সবাই পরাজিত? রুদ্র স্যার আজ বিকেল থেকে অনেক ব্যস্ত। সব কাজে তাকে প্রয়োজন। সবাইকে সব কিছু দেখিয়ে দিচ্ছে, কোথায় কোনটা রাখবে, কোথায় কি বসাবে, কিভাবে করবে। আমি অনেকক্ষণ থেকে স্যারের জন্য হলরুমের এক পাশ থেকে ওপাশ হাঁটছি। কখন ফ্রি হবে আর কখন সব কিছুর সত্যিটা জানবো। ছাদ থেকে সন্ধ্যার দিকে কাজ করে নিচে নামছিল, তখনই আমি সিঁড়ির পাশে ছোট চিলেকোঠায় ঘরটিতে রুদ্র স্যারকে টেনে নিয়ে আসি। উফ মেঘ, তুমি এইভাবে টান দিয়ে ভয় পাইয়ে দিলে তো। কিছু বলবে? এমনি ডাক দিতে টান দেওয়ার কি হলো? আমার আপনার সাথে জরুরি কথা আছে। স্যার এবার সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, জরুরি কথা নাকি অন্য কিছু? হ্যাঁ, বরকে তো আজকাল চোখের আড়াল হতেই দেও না, আবার কাছে আসলেও লজ্জায় গুটিয়ে যাও। দেখুন, আমি ফাজলামি মুডে নেই, বললাম তো কিছু কথা আছে। রুদ্র স্যার এবার সোজা হয়ে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করতে করতে বলল, কি কথা বলো তো? একটা কথা আছে এইটুকু বলছো, কিন্তু কি কথা সেটা বলছো না। নাকি রোমান্স চাই? লজ্জায় বলতে পারছো না, বলো তো। আমি বুঝলাম রুদ্র স্যারকে এভাবে বললে ফাজলামি করেই যাবে, তাই সরাসরি আর কিছু না বলে বললাম, আপনার সাথে রুষা ম্যামের ব্যাপারে জানতে চাই। আমি এখন আপনার স্ত্রী। আপনি মানুন বা না মানুন, আমি মানি। আর আমার সম্পূর্ণ অধিকার আছে আপনার সব কিছু জানার। রুষা ম্যামের সাথে অতীতে কোনো কিছু থাকলে সেটা শুধুই অতীত, কিন্তু বর্তমানে তাকে আপনার জীবনে টানতে পারবেন না যতদিন আমিও আপনার জীবনে আছি। আমার কথা শুনে রুদ্র স্যার মুচকি হেসে আমার দিকে এগিয়ে আসলে আমি পিছিয়ে যাই। আমাকে পিছিয়ে যেতে দেখে সে আমার আরও কাছে আসে। আমি তাকে আরও কাছে আসতে দেখে ভয় পেয়ে পিছিয়ে যেতে নিলে দেয়ালে পিঠ ঠেকে যায়। আমি পাশ ফিরে সেখান থেকে চলে যেতে নিলে রুদ্র স্যার দুই হাত দিয়ে দেয়ালে আটকে দিয়ে আমায় নাকের সাথে নাক ঘষে ঠোঁট কামড়ে দিয়ে বলে, কেন বেবি, তুমি জেলাস নাকি? রুষার আমার ভালোবাসা থাকতেই পারে, যেহেতু তুমি আমাকে স্বামী হিসেবে মানো না, কথায় কথায় স্যার বলে ডাকো। আর আমার সাথে রুষার অতীতে কিছু ছিল না, কিন্তু বর্তমানে অনেক কিছু আছে। আমি চাইলেই তো আর রুষাকে ছাড়তে পারি না, তাই না? এখন তুমি যদি মন খুলে ভালোবাসতে পারো, বাঙালি বউদের মতো ওগো বলে ডাকতে পারো, তবে আমি ভেবে দেখব রুষার সাথে সম্পর্কটা ইতি টানা যায় কি না। তাছাড়াও বউ ছাড়া রোমান্স জমে নাকি? আমি রুদ্র স্যারের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমাকে জেলাস ফিল করানোর জন্য এত কিছু, এতটা নিচে নামতে পারলো। আমাকে যদি ভালোই বাসতো, তবে আমার কাছে তার চাহিদাগুলো সব বলতে পারতো। এভাবে ঠকিয়ে জেলাস ফিল করাতো না। আমার এসব ভাবতে ভাবতেই চোখ থেকে কয়েক ফোঁটা জল পড়ে। আমাকে হঠাৎ কাঁদতে দেখে রুদ্র স্যার চমকে যায়। আমাকে শান্ত করার জন্য গালে হাত দিতেই আমি তার হাত ছিটকে ফেলে রাগে গালে একটা থাপ্পড় মারি। দু হাতে শার্টের কলার শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলি, আমি কখনো আপনাকে ক্ষমা করব না। আপনি শুধু আমার সাথে প্রতারণা করেন নাই, আমার বিশ্বাস ভেঙেছেন। আমার বাঁচার সব ইচ্ছা শেষ করে দিয়েছেন। ওই ভিডিও, ওই ছবি আর ওই মেসেজ আমাকে জ্যান্ত লাশ বানিয়ে দিয়েছে। আমি থাকবো না আপনার সাথে কখনোই। আপনি একটা প্রতারক। যতবার ভাবে সব ভুলে যাব, ততবার আপনাদের ছাদের দৃশ্যগুলো মনে পড়ে যায়। যতবার ভাবি সংগ্রাম করব, ততবার আমি ভেঙে চুরমার হয়ে যাই। সব ছেড়ে চলে যাব আমি। আমার বোনের মেয়েকে এই নরকে রেখে যাব না, ওকেও সাথে নিয়ে যাব। মেঘ, কি বলছো? শান্ত হও। কিসের ভিডিও কি? আমি রুদ্র স্যারকে আর কিছু বলতে না দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে সেখান থেকে চলে আসি। বারবার নতুন বাহানা তৈরি কেন করছে?
আমাকে তার প্রয়োজন না হলে কেন নিয়ে আসলো এই বাড়িতে? কেন এত মায়ায় বাঁধলো? শুধুই কি পূর্ণতার জন্য? তাকে প্রয়োজন হলে আমাদের ওই বাড়িতে দিয়ে আসতো, মায়ের মমতায় বড় করতাম। তবে কেন আমাকে এভাবে ঠকালো? আমি তারপর থেকে রুদ্র স্যারকে এড়িয়ে চলছি। স্যারের মাঝে কয়েকবার ডাকলেও আমি কোনো না কোনো কাজের বাহানা দিয়ে চলে এসেছি। হয়তো পূর্ণতাকে খাওয়াচ্ছি, নয়তো বাসার কাজ করছি বলে এড়িয়ে গেছি। সন্ধ্যায় রাইমা আপু রুমে বসে পূর্ণতাকে নিয়ে আনমনে বসে খেলছিল। তখনই রাইমা আপু একটা বোরকা পরে অন্য একটা বোরকা হাতে নিয়ে আমার দিকে ছুড়ে দিয়ে বলল, মেঘ, তাড়াতাড়ি বোরকাটা পরে নেই, আমাদের বের হতে হবে। কেন আপু, কোথায় যাবে? আর পূর্ণতা এখনো জেগে আছে? তুমি তাড়াতাড়ি বোরকাটা পরে নাও, শুধু 15 মিনিট লাগবে। আর পূর্ণতাকে কারো কাছে ম্যানেজ করে রেখে যাবনি, তুমি তাড়াতাড়ি তৈরি হও। আমি আর কথা না বাড়িয়ে 5 মিনিটের ভিতর তৈরি হয়ে নিলাম। রাইমা আপু পূর্ণতাকে কোলে নিয়ে রুদ্র স্যারের রুমে জেনি আপুর কাছে নিয়ে গেল। আমি মনে মনে ভয় পাচ্ছিলাম যদি রুদ্র স্যার রুমে থাকে, কিন্তু রুমে আসার পর দেখি জেনি আপু আর আকাশ ভাইয়া বসে বসে ফোন টিপছে। রুদ্র স্যার রুমে নেই দেখে স্বস্তির নিঃশ্বাস নিলাম। হেই জেনি আপু, তুমি কি ফ্রি আছো? পূর্ণতাকে রাখতে পারবে? হ্যাঁ, আমি একদম পাক্কা ফ্রি আছি। দাও দাও, আমার ছোট মাটাকে কোলে দাও। কিন্তু তোমরা দুজন এভাবে বোরকা পড়েছো কেন? কোথায় যাচ্ছ? রাইমা আপু লজ্জা পাওয়ার ভঙ্গিমাতে বলল, আসলে আপু, নিচে আমাদের জন্য রাকিব সাহেব অপেক্ষা করছেন, আর বিয়ের একদিন আগে দেখা করব, বাড়ির লোকজন দেখে কি ভাববে, তাই বোরকা পরে নিলাম। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু মেঘকে নিয়ে যাচ্ছ কেন? একা গেলেই তো পারতে। আসলে আপু, আমাদের দুজনের দেখা করতে লজ্জা করছিল, তাই রাকিব সাহেব বলল মেঘকে যেন নিয়ে যাই। তাছাড়া আমিও একা যাব কিভাবে, তাই আর কি। তা কাল তো বিয়ে, বাসর ঘরে ঢুকলেও কি মেঘকে নিয়ে ঢুকবে? তোমার যা ভাই, মেঘকে খুঁজে না পেলে আস্ত রাখবে না কিন্তু। জেনে আপুর কথা শুনে আকাশ ভাইয়া হা হা করে হেসে উঠল, আর রাইমা আপু লজ্জায় গুটিয়ে গেল। তা দেখে আকাশ ভাইয়া বলল, দেখ দেখ, রাইমাকে দেখে কিছু শেখ। বরের নাম শুনে বোন আমার লজ্জায় লাল হয়ে গেল। আর তুই কিনা বরকে নাম ধরে ডাকিস, তাও আবার সোজা আকাইশা বলে। আকাশ ভাইয়ার কথা শুনে জেনি আপু হেসে বলল, হে হে, আমার দ্বারা এসব হবে না। এত যে লুতুপুতু প্রেম করলি, তাদের থেকে রোমান্টিক ডাকে মন ভরেনি। জেনি আপু পূর্ণতার কপালে চুমু খেয়ে আবার বলল, পারলে আমাকে পূর্ণতার মতো লক্ষ্মী একটা মেয়ে এনে দিস, তোর সব স্বপ্ন পূরণ করব। সেগুড়ে বালি, তোর মেয়ে আবার হবে, আবার লক্ষ্মী। আল্লাহর কাছে দোয়া কর আমার মতো যেন মেয়ে হয়। আকাশ ভাইয়ার কথা শুনে তাদের দুজনের ভিতর আবার ঝগড়া লাগলো। আমরা আর কিছু না বলে বেরিয়ে আসলাম। তাদের সাথে কথা বাড়ালে আজ আর এখান থেকে বের হতে হবে না। রুম থেকে চলে আসার সময় দেখি রুদ্র স্যার রুমে ঢুকেছে। আমি রুদ্র স্যারকে ঢুকতে দেখেই দরজার এক পাশে ভয়ে চলে গেলাম। সেই সময় রাগের মাথায় কত কি বললাম, আমার একটা থাপ্পড়ও দিলাম। না জানি এখন একা পেলেই কি না কি করে। আমাকে দেখে রুদ্র স্যার গম্ভীর গলায় বলল, মেঘ, আমার ফোনটা কই? দেখছি না তো। তুমি কি জানো? আমি মাথা দুলিয়ে না বলে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যাই। সেই রাতে ওই ভিডিও আর ছবি দেখার পর রাগে ফোনটা আছাড় মারি। তখন রুমের কোথায় গিয়ে পড়েছে জানি না। আজ আপুর বিয়ে, পার্লার থেকে লোকজন আসে রাইমা আপুকে সাজিয়ে দিবে বলে। তখন জোর করে রাইমা আপু আমাকে সাজিয়ে দেয়, সেই সাথে জেনি আপু আর রুষা ম্যামও। আমি গোল্ডেন কালারের একটা গ্রাউন পরে চুলগুলো খুলে দিয়েছি, সেই সাথে ঠোঁটে নিউড কালারের লিপস্টিক, চোখ কালো কাজল, হাত ভরা চুড়িতে নববধূর মতো লাগছে। রাইমা আপুকেও আজ ভীষণ সুন্দর লাগছে। লাল কালারের লেহেঙ্গা পরেছে, জেনি আপু পিঙ্ক কালারের একটা গ্রাউন পরেছে। সব মিলিয়ে সবাইকে অসম্ভব সুন্দর লাগছে। তখনই পাশের রুম থেকে রুষা ম্যাম আসে। সে একা পাশের রুমে গিয়ে সাজছিল। রুষা ম্যামকে আজ অসম্ভব সুন্দর লাগছে। আকাশি কালারের শাড়িটা তার ফর্সা গায়ে ফুটে আছে, কিন্তু রুষা ম্যাম উচ্চতায় বেশ লম্বা হওয়ায় শাড়িটা তেমন মানাচ্ছে না। তবুও মনে হচ্ছে তার রূপ আজ উপচে পড়ছে। তাকে দেখে রাইমা আপু বলল, রুষা আপু, আজ যা লাগছে না তোমাকে। আকাশি কালারের শাড়িতে আকাশের পরই মনে হচ্ছে। আকাশি কালার কিন্তু ভাইয়ার খুব পছন্দের কালার। তখন জেনি আপু বলল,
না রাইমা, তুই যাই বলো, আজ কিন্তু সব থেকে মেঘকে বেশি সুন্দর লাগছে। সব দিক থেকে পারফেক্ট। আমার তো মনে হচ্ছে জামাই কনফিউজ হয়ে যাবে কোনটা তার বউ ভেবে। জেনি আপুর কথায় আমি খিলখিল করে হেসে উঠি। আসলেই আজ সবাইকে বউ বউ লাগছে। অনুষ্ঠানের সময় রুসা ম্যাম রুদ্র স্যারের আশেপাশে ঘোরাঘুরি করছিল। রুদ্র স্যার ইগনোর করছে। আমি দূর থেকে সবটা দেখছি আর মনে মনে হাসছি। স্যার বেশ কয়েকবার আমি একা কোথাও থাকলে আমার পাশে এসে কথা বলার চেষ্টা করলে আমি বারবার ইগনোর করে চলে এসেছি। রাইমা আপুর বিদায়ের সময় আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলো। কৃতজ্ঞতা জানালো আমার জন্যই আজ রাকিব ভাইয়াকে পেয়েছে। বলতেই আবার ডুকরে কেঁদে ওঠে। শক্ত করে জড়িয়ে ধরলো। রুদ্র স্যারকে রাইমা আপু জড়িয়ে ধরলে স্যারকে দ্বিতীয়বারের মতো কাঁদতে দেখলাম। আসলে এই ছেলেরা সহজে কাঁদে না, তবে তারা প্রিয় মানুষের কাছে বরাবরের মতো দুর্বল। শাশুড়ি মা খুবই কঠিন একজন নারী, তবে আজ সেও একমাত্র মেয়েকে জড়িয়ে ধরে বিদায়ের সময় হু হু করে কেঁদে উঠল। আসলে বিদায় তো এমনই, হোক সুখের বা দুঃখের, তা সবসময় বেদনাদায়ক। আমি মন খারাপ করে রুমে বসে আছি। এই বাড়িতেই কেউ যদি আমার সঙ্গ দেওয়ার মতো থাকতো, সে ছিল রাইমা আপু। আজ সেও চলে গেল, তবে মন ভিতরে শান্তি বয়ে যাচ্ছে। আজ আবার একটা ভালোবাসার সংসার শুরু হবে। সন্ধ্যার দিকে আমি রুদ্র স্যারের বেডের উপর বসে পূর্ণতাকে খাবার খাওয়াচ্ছিলাম। বাড়িতে কয়েকজন মেহমান ছাড়া বাকি সবাই চলে গেছে। তখন জেনি আপু রুমে ঢুকতে ঢুকতে বলল, মেঘ, তোমাদের বাসায় ঝাড়ুটা কই বলো তো? রুমটা খুব নোংরা। আপু তুমি বসো, আমি দেখছি। আরে না, তুমি বাবুকে খাওয়াও, আমি দেখছি। আর রুদ্র তো বাইরের কাউকে রুমে অ্যালাউ করে না, তার থেকে বরং আমি নিজেই ঝাড়ু দেই। পূর্ণতা ঘুমায় গেলে আমি উঠে নিজেই ঝাড়ু দেই। জেনি আপু ঝাড়ু খুঁজে না পাওয়ায় ক্লান্ত হয়ে পূর্ণতার পাশে ঘুমিয়ে গিয়েছে। আমি ঝাড়ু দিতে গিয়ে টেবিলের নিচে রুদ্র স্যারের ফোনটা বন্ধ অবস্থায় কুড়িয়ে নেই। তখন রুদ্র স্যার রুমে এসে আমাকে দেখে আমার হাত ধরে দোলনায় বসায়। আমি ছাড়া পাওয়ার জন্য ছটপট করলে আমাকে শক্ত করে কোমর জড়িয়ে শক্ত করে ধরে বসে। কি সমস্যা মেঘ? আমাকে ইগনোর করছো কেন? তোমার সমস্যা না বললে আমি কিভাবে বুঝবো বলো? আমার ভুলটা কি বলো তো? কেন ইগনোর করছো আমাকে? আমি কিছু না বলে একটু ছাড়া পেয়ে উঠতে গেলেই রুদ্র স্যার উঠে শক্ত করে আমাকে বুকের সাথে জড়িয়ে নেয়। তখনই আকাশ ভাইয়া রুমে ঢুকতে ঢুকতে বলে, ভাই, বউয়ের সাথে পরে রোম্যান্স করার আগে দরজাটা আটকিয়ে নিতে হয়। তুই তো আগে আমার সব কাজে বাধা দিয়ে বলতি সবুরে মেওয়া ফলে, নিজের বেলায় বুঝি আর সবুর সহ্য হচ্ছে না। আকাশ ভাইয়ের কথা শুনে রুদ্র স্যার আমাকে ছেড়ে দিলে আমি দৌড়ে রুম থেকে বের হয়ে ছাদে উঠি। আমি ছাদের এক পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে থাকি। তখনই হাতে রুদ্র স্যারের ফোনটার দিকে চোখ পড়ে। ফোনটা সেদিন ছিটকে পড়ায় অফ হয়ে গেছে। আমি অন করে তাদের গ্রিলের পাশে দাঁড়িয়ে আবার আগের সেই মেসেজগুলো অন করতেই সেই ভিডিওটা চোখে পড়ে। ভিডিও আর ছবি দেখে হাত কাঁপতে কাঁপতে ফোনটা গ্রিলের ওপর পাশে ছাদের কর্নারে পড়ে যায়। আমি সেখান থেকে ফোন নিতে গেলে কোথাও থেকে রুদ্র স্যার এসে বুকের জড়িয়ে ধরে। স্যারের সারা শরীর কাঁপছে, কিছু বলতে পারছে না। আমাকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দেয়। আমি কিছু না বুঝে অবাক হয়ে দাঁড়িয়ে থাকি। স্যার কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কি কি করছিলে মেঘ? আমার কথা একবারও ভাবলে না? অন্তত পূর্ণতার কথা একবার ভাবতে। সামান্য ভুলের শাস্তি এত বড় দিতে একবারও তোমার আত্মা কাঁপলো না? আমি আর 2টা মিনিট পর আসলে কি হতো? রুদ্র স্যার হয়তো ভাবছে আমি আত্মহত্যা করছি। কি আজব, এতটা সোজা জীবন চাইলেই কি নেওয়া যায়? আমি কিছু না বলে হাতের ইশারায় ছাদের পাশে পড়ে থাকা ফোনটা ইশারায় দেখিয়ে দিলাম। স্যার সেদিকে তাকিয়ে কিছুক্ষণ পর স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর ফোনটা তুলে আমার হাতে দিলে দেখি নিচে পড়ে গিয়ে আবার বন্ধ হয়ে গেছে। রুদ্র স্যার বেশ কয়েকবার খোলার চেষ্টা করলেও ফোনটা আর অন হয় না। আমি আর কিছু না বলে সেখান থেকে ফোনটা হাতে নিয়ে রুমে চলে আসলাম। ফোন চার্জে লাগিয়ে পূর্ণতার পাশে শুয়ে রুদ্র স্যারের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেলে আমি হুড়মুড় করে উঠে বসি।
রুদ্র স্যার আমাকে তার কোলের মাঝে নিয়ে বসে আছে, আর আমি কোথায় আছি ভাবতেই দেখি রুমের ভিতরে দোলনার উপর শুয়ে আছি। গত 2 দিনের কথা মনে পড়তেই আমি তাড়াতাড়ি করে রুদ্র স্যারের কোল থেকে উঠে নিতে গেলে রুদ্র স্যার আমাকে পিছন দিক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। স্যার প্লিজ ছাড়েন, হাতে লাগছে। মেঘ, শান্ত হয়ে বসো, আমার সব কথা শুনো, তারপর তোমার যা ইচ্ছা শাস্তি দিও, তবুও ইগনোর করো না। আমি কোনো কথা না বলে চুপচাপ সেখানে বসে থাকি। স্যার আমার গালে হাত দিয়ে বলে, মেঘ, আমার কথা বিশ্বাস করো, আমি তোমাকে জেলাস ফিল করানোর জন্য এসব করলেও এর বাইরে যে এত বড় সত্যি লুকিয়েছিল আমি জানতাম না। বিশ্বাস করো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কোন সত্যির কথা বলছেন আপনি? ওই মেসেজ, নাকি ওই ভিডিও, না ওই ছবির? কোনটা মিথ্যে আর কোনটা সত্যি? কেন কেন এমন করলেন আমার সাথে? আমার ভালোবাসায় এক চিমটিও খাতও ছিল না, তবে কেন এমন করলেন? যে সত্যি আমি বারবার ভুলতে চাই সেই সত্যি কেন আবার সামনে নিয়ে আসেন? কথাগুলো বলতে বলতে আমি হাউমাউ করে কেঁদে উঠি। আমাকে শক্ত করে রুদ্র স্যার আসতে তার বুকে জড়িয়ে নেয়। আমি তার শার্টের কলার ধরে ডুকরে কেঁদে উঠি। মেঘ, বিশ্বাস করো, আমি জানতাম না তুমি এত বড় সত্য বুকের মাঝে বয়ে বেড়াচ্ছ। আমি সেদিন রুষার কাছে গিয়ে বলেছিলাম সেই ছবি আর প্রথম মেসেজটা যেন ও তোমাকে দেয়, আর ছাদে দাঁড়িয়ে তোমার শব্দ পেলে যেন ওই কথাগুলো বলে। রুষা প্রথমে সাহায্য করতে না চাইলেও ওকে বলেছিলাম আমি ওর এর পরিবর্তে যে কোনো ইচ্ছে পূরণ করব। আর এর জন্যই আমি ইচ্ছে করে রুমে তোমার ফোনের পাশে আমার ফোনটা রেখে যাই। আমি ভেবেছিলাম তুমি ফোনে ওই সব দেখে ছাদে চলে আসবে, কিছুক্ষণ আমাকে বকবে, অভিমান, তারপর সবটা বলার পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখন তোমাকে ওই ছবি আর মেসেজ দেই আর উপরে তোমার আসার অপেক্ষা করতে থাকি, কিন্তু তুমি যখনই ছাদে আসো তখন রুষা জড়িয়ে ধরে আমার ঠোঁটে চুমু দিয়ে দেয়। আমি রুষাকে ছিটকে দূরে সরিয়ে দেই। সাথে সাথে ছাদে তোমাকে খুঁজে দেখি তুমি ছাদে নেই। আমি ভাবছি তুমি অভিমান করে চলে গেছো। তখনই আমি রুষাকে আমাদের বাসা থেকে চলে যেতে বললে ও বলে, আমি ওয়াদা করেছিলাম ওর একটা ইচ্ছে পূরণ করব, তাই ওর ইচ্ছে আমি যেন ওকে ক্ষমা করে দেই, সেই সাথে বাসা থেকে তাড়িয়ে না দেই। ও এই বিয়েটাই থাকতে চায়। ছোটবেলা থেকেই রুষা সবসময় আমাকে ভালোবাসতো, কিন্তু আমি কখনো ওকে বন্ধু ছাড়া কিছু ভাবিনি। হঠাৎ কাছে পাওয়ার আবেগের বশে কিস করেছে ভেবে আমি ওকে আর কিছু বলি নাই, কিন্তু আমি কখনো ভাবিনি এগুলো ওর পূর্ব পরিকল্পিত। তারপর ছাদ থেকে আমি রুমে এসে ভাবছি তোমাকে সবটা বলে দিব, কিন্তু এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো। তাই ভাবছি তুমি প্রথম কথাগুলো শুনে চলে এসছো। রুষা কিস করেছে ওটা দেখলে এতক্ষণ শান্ত থাকতে না, তাই আমি অপেক্ষা করছিলাম তুমি কখন আমার সাথে সবটা জানতে চাইবে। সেদিন চিলেকোঠায় বসে যখন ভিডিওর কথা বললে তখন থেকে সন্দেহ হয় কিসের ভিডিও, তাই তোমার সাথে কথা বলে জানতে চাইলাম, কিন্তু তুমি আমাকে ইগনোর করছিলে। তাই সেই ফোনটা খুঁজি, কিন্তু ওটাও কোথাও পাই না। তখন আমার সন্দেহ হয়েছিল এর পিছনে নিশ্চয়ই বড় কিছু আছে, আর তাই রুষার কাছে সব কিছু জানতে চাইলে তোমার নামে উল্টো কথা বললে তখন আমি উপরে তোমার কাছে ছাদে চলে যাই। ছাদে উঠে তুমি নুইয়ে ফোন তুলছিলে আর আমি ভাবছি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তারপর তুমি রুমে এসে ঘুমিয়ে পড়লে। আমি রুমে গিয়ে ফোনটার চার্জ থেকে খুলে অন করতেই ফোন খুলে যায়, আর সেই মেসেজ দেখতে গিয়ে ভিডিও চোখে পড়ে, সেই সাথে শেষের মেসেজটা। বিশ্বাস করো আমি এর ব্যাপারে কিছুই জানতাম না। আমি সব শুনে হতভম্ব হয়ে যাই। আমার জানার পিছনে এত বড় একটা সত্যি লুকিয়েছিল, কিন্তু তবুও অভিমানগুলো বড্ড ভারী হয়। এটা ভেবে যে ভিডিও মিথ্যে, কিন্তু ছবি তো আর মিথ্যে না। কিন্তু ওই ছবি আপনি আর রুষা ম্যামের। রুদ্র এবার হালকা হেসে বলল, এত কিছু মিথ্যে হলে ছবিটা কি আর সত্যিই হবে? এটা আমাদের প্রথম দিনের ছবি। তুমি তখন ঘুমিয়েছিলে, কিন্তু আমি ছবিটা নিয়েছিলাম, তারপর তোমার জায়গায় এডিট করে রুষাকে বসিয়ে নিয়েছিলাম। আমি ভাবছিলাম তুমি ছবির সত্যিটা বুঝতে পারবে, কারণ ছবিতে তোমার ঘাড়ে তিল আছে কিন্তু রুষার ঘাড়ে কোনো তিল নেই। আর তাছাড়া তুমি কিভাবে এসব বুঝবে? তুমি তো সন্দেহ করেই কুল পাও না। ভাবতেই অবাক লাগে এমন একটা মেয়ে কি করে আমার অফিসে একদিন চাকরি পাইছিল। এতক্ষণ অভিমান ভরা থাকলে শেষের কথাটাই বেশ অপমান লাগলো।
আমি নাকি ছবির সত্যিটা ধরতে পারি নাই। আমি কান্না মিশ্রিত হাসিমাখা গলায় ধমকের সুরে বললাম, দেখুন, একটু মজা করবেন না। আমি ছবিটা ঠিক ধরেছিলাম, কিন্তু ভিডিওটা দেখে সব এলোমেলো হয়ে গেছিল। আমাকে হাসতে দেখে স্যার বলল, যাক, আমার কুইনটার মুখে হাসি তো ফুটলো। ওইসব ভিডিওর কথা বাদ দাও, আর কখন এসব কথা মুখে তুলবে না। তুমি তো আমার জেলাস হও বা না হও, আমারই থাকবে। আমি স্যারকে দূরে ধাক্কা দিয়ে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি কি রুসা ম্যামের সাথে এই ভিডিওটা সব দেখেছেন? স্যার আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, না, এখনো পর্যন্ত দেখিনি। তবে আমার বউ যদি চাই তবে দেখতে পারি। না মানে আমার বউটা এত হট থাকতেও যদি অন্য মেয়ের ভিডিও দেখতে হয়, সেটা তোমার কাছে ভালো লাগবে বলো তো? আমি স্যারের কথা শুনে সেখান থেকে লজ্জায় চলে আসলাম। লোকটা এমন কেন? সিরিয়াস মুহূর্তেও কি তার লজ্জা দিতে হবে? আমাকে চলে আসতে দেখে পিছন দিক থেকে জোরে চেঁচিয়ে বলল, যাও যাও সুন্দরী, কত দূর আর পালাবে? রাতে সেই তো আমার কাছেই আসতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রুদ্র স্যার আমার কোমর জড়িয়ে শুয়ে আছে। জানলা থেকে কাঁচের আলো তার মুখে পড়ছে। সারা মুখে কোমলতা ছড়িয়ে আছে, পাশেই গুটিয়ে পূর্ণতা ঘুমিয়ে আছে। আমি চোখ ভরে তাদের দুজনকে দেখলাম। এমন একটা সংসার প্রত্যেকটি মেয়েরই স্বপ্ন, আর আমি না চাইতেই সব পেয়েছি। একসময় সব হারিয়েছিলাম, তার পরিবর্তে আল্লাহ আজ আমাকে সব দিছে। বেশ কয়েক মাস কেটে যায়, এর মাঝে অনেক কিছু পরিবর্তন হয়েছে। রাইমা আপু মাঝে মাঝে বাসায় এসে কয়েকদিন থেকে চলে যায়। রাকিব ভাইও রাইমা আপুকে চোখের আড়াল হতে দেয় না। আকাশ ভাইয়ের এখানেই চাকরি হওয়ায় জেনি আপু এখানে চলে এসছে, আর রুদ্রের অফিসে কাজ করছে। মাঝে মাঝে আমাদের বাসায় এসে তারা দুজনে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যায়। কিছু মাস পরই জেনি আপুর আর আকাশ ভাইয়ের বিয়ে হবে। আর সেই দিনের পর থেকে রুষা ম্যামকে আর এ বাসায় দেখিনি। আর তারপর থেকে কখনো রুদ্র স্যারকে স্যার বলে ডাকেনি। বেচারা স্যার যেন না বলি তার জন্য কত কিছু করলো, তারপরে নিজেই ফেঁসে গেল। শাশুড়ি মাও আমাকে আগের থেকে অনেক আপন করে নিয়েছে। আমাকে ছাড়া তার যেমন দিন শুরু হয় না, তেমনই রাত শেষ হয় না। পূর্ণতা এখনও আদো আদো গলায় কিছু কিছু শব্দ উচ্চারণ করতে পারে। আমি জানলার পাশে দাঁড়িয়ে আগের সব কথা ভাবছিলাম। তখনই রুদ্র পিছন দিক থেকে এসে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রেখে বলল, কি হলো? আমার বউটার কি মন খারাপ? আমি হেসে মাথা ঝাঁকিয়ে না বলি, আমি ভাবছিলাম আগে আমি কেমন ছিলাম আর আজ কেমন। নিজেকে পরিপূর্ণ নারী মনে হয়। উহ, এখনো পরিপূর্ণ হওনি তো? এত লজ্জা নিয়ে কি পরিপূর্ণ নারী হওয়া যায়? লজ্জা কমাও আর আমাকেও আদর দাও। অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। আমি রুদ্রের কথা শুনে তার দিকে তাকিয়ে দেখি অফিসের পোশাক পরে তৈরি হয়ে আছে। হুম, আগে বলেন তো, দিন দিন এত ইয়াং হচ্ছেন কেন? নাকি অন্য কোনো মতলব আছে? আমাকে দেখুন, কেমন মিসেস মিসেস মনে হচ্ছে। আমার কথা শুনে রুদ্র একটু ভাব নিয়ে বলল, তুমি তো দিন দিন বুড়ি হয়ে যাচ্ছ। আমি এত তাড়াতাড়ি বুড়া হতে পারবো না। জীবনে এখনো কত রোমান্স বাকি আছে। আমি তার কথা শুনে বেড থেকে বালিশ তার গায়ের উপর মেরে চলে আসি। আমি চলে আসতেই রুদ্র নিজেকে নিজে বলছে, এবার হলো তো রুদ্র তোর? আগেই ভালো ছিল, স্যার স্যার বলে ডাকতো, কিছু বলার আগে দিয়ে দিত। তা না, নিজেই সব কিছু ঠিক করলি, কিন্তু লজ্জাটা ভাঙতে পারলি না। এবার এভাবেই অফিসে চলে যা, আদর আর পাওয়া হবে না। বালিশের মারই খা। আজ রাইমা আপু আর রাকিব ভাইয়া আসবে, তাই জেনি আপু আর আকাশ ভাইয়াকেও আসতে বলেছি। দরজায় বেল বেজে ওঠায় আমি দরজা খুলে দেখি আকাশ ভাইয়া জেনি আপুকে কোলে করে নিয়ে এসছে, আর জেনি আপুর হাতেই কয়েকটা শপিংয়ের ব্যাগ। আমি জেনি আপু অসুস্থ ভেবে আকাশ ভাইকে বলি, ভাইয়া কি হয়েছে আপুর? অসুস্থ নাকি? আরে মেঘ, আমি পাক্কা সুস্থ আছি। বরং এটা পাগল হয়েছে। শপিং মল থেকে আসার সময় বলেছিলাম এতগুলো ব্যাগ আমার কাছে তুই কিছু নে, কিন্তু ও সোজা আমাকে কোলে তুলে নিল। মেঘ, তুমি দেখো, মাত্র 3টে ব্যাগ সে একা নিতে পারে না, তাই নিয়ে রাস্তার মাঝে ঝগড়া করছিল। আর কিছু লোক ভিডিও করছিল। বাঙালি বলে কথা, তাই তাদের ভিডিওগুলোকে আরও একটু ভাইরাল করার জন্য কোলে নিয়েই চলে আসলাম। আমি ভাইয়ের কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠি। তখনই রুদ্র রুম থেকে আস্তে আস্তে বলে, ভাইরে ভাই, কে তুমি? আমি আমার বউকে এমন করে কখনো
হাসাতে পারি না, আর তুমি কি না দুটো কথায় হাসিয়ে যাচ্ছ। আকাশ ভাইয়া সোজা গিয়ে জেনি আপুকে সোফার উপর ফেলে দেয়। আহ, আকাইশা, কোমরটা তো ভেঙে দিলি। একটু রুদ্রকে দেখে শিখতে তো পারিস। ক্লাসের সব ছেলে ভালো ছাত্র, যে কিনা ছিল সব মেয়ের ক্রাশ। এত এত সুন্দরী মেয়ে প্রপোজ করেছিল, কখনো ফিরেও তাকাতো না। সে আজ বউ পাগল, আর তুই সবসময় আমার পিছনেই পড়ে আছিস। রাকিব ভাই হাতে কয়েকটা বাজারের শপিং ব্যাগ নিয়ে আসতেই রাইমা আপু তাড়াতাড়ি তার হাত থেকে বাজারের ব্যাগগুলো নিয়ে নেয়। তড়িঘড়ি করে ঠান্ডা শরবত নিয়ে তাকে দেয়। তখন আকাশ ভাইয়া বলে, দেখ বউ কেমন হতে হয়, আর তুই কি না কিভাবে আমাকে সবসময় আমাকে খাটাতে হয় সেটাই ভেবে যাস। আকাশ ভাইয়ের কথা শুনে রাইমা আপু লজ্জায় গুটিয়ে যায়। আমি মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে থাকি। সবার ভালোবাসায় যদি এমন পূর্ণতা পেত, তবে মনে হয় এই পৃথিবীর সব মানুষের হাসিটা প্রকৃত হতো। ভালোবাসায় বেশি কিছু প্রয়োজন নেই। সবার একরকম করে ভালোবাসতে পারে না। কেউ প্রকাশ করে ভালোবাসে, আবার কেউ অপ্রকাশ্যভাবে ভালোবাসে, আবার কেউ যতটা প্রকাশ করে তার থেকেও দ্বিগুণ ভালোবাসে। ভালোবাসার মানুষটির কাছে সব কিছু আশা না করে তার ভিতর যা আছে তা নিয়ে সুখী থাকলে সব সুখ খুঁজে পাওয়া যায়।